আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা রোহিঙ্গাদের বিষয়ে। গত কিছুদিন পূর্বে আমরা যে নিউজটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলোতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং আমাদের বন্ধুমহল যারা আছেন বা আমাদের সমবয়সী বা বাংলাদেশি যারা আছেন, তারা সবাই দেখলাম যে হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টাকে ব্যাপক কনগ্রাচুলেশন জানাইতেছে এবং ব্যাপক তার গুণগান গাইতেছে। এখন তখন হঠাৎ করে ভাবলাম, কেন, কি হইলো এমন কি যেটা আমরা জানি না? সবাই এখানে কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কেন এখানে কনগ্রাচুলেশন জানাচ্ছে? একটু ঘাটাঘাটি করলাম, একটু চিন্তা ভাবনা করলাম, দেখলাম যে আমাদের যে বাংলাদেশ থেকে নাকি এই যে আপনার প্রায় ১.৫ লক্ষ বা ১,৮০,০০০ রোহিঙ্গাদেরকে বা মিয়ানমারে পাঠানো হবে। তখন খুবই অবাক হলাম, কেননা আওয়ামী লীগ সরকার এত চেষ্টা করেও এই যে ৩ থেকে ৪ বছরে আহ, মানে তেমন কোনো রোহিঙ্গাদেরকে পাঠাইতে পারেনি। এখন ভাবলাম হয়তো আওয়ামী লীগ সরকার তো আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো এত বড় খেলোয়াড় না, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই বলেছেন তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় আর কি। হ্যাঁ, এখন আমরাও মাইনে নিয়েছি তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু আওয়ামী লীগ সরকার তো আসলে আন্তর্জাতিক মানের খেলোয়াড় না, তাই তারা হয়তো সেখানে ব্যর্থ হয়েছে। তাই আমরা সবাই মিলে আশায় রইলাম যে আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে জাতিসংঘের মধ্যস্থতায় রোহিঙ্গারা ফেরত যাবে, তাই সবাই খুশি হলাম। কিন্তু খুশি হইতে না হইতে হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলোতে আবার তারাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সবাই হতাশা প্রকাশ করতেছে। তখন ভাবলাম কি হলো, কি হচ্ছে, চিন্তা ভাবনা করলাম বা একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এই যে রোহিঙ্গারা যাবার কথা ছিল, যে প্রায় ১,৮০,০০০-এর মতো বা ১ লক্ষ রোহিঙ্গা যাওয়ার কথা ছিল, তার ভিতর থেকে উল্টা আরো ১ থেকে ১.৫ লক্ষ রোহিঙ্গা নাকি বাংলাদেশে এই গত ৫-৭ দিন ১০ দিনে ঢুকছে। এখন এই পরিমাণ রোহিঙ্গারা ঢুকছে সেটাও বিষয় না, তার থেকে বড় বিষয় হচ্ছে এই দিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আইসা যে বড় বড় কথা বইলা গেলেন যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাইবেন, ওরকম এরকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই জাতিসংঘের মহাসচিব ওই নিজে আমাদের প্রধান উপদেষ্টাকে চিঠি লিখছেন, চিঠিতে তিনি উল্লেখ করছেন যে যেই রোহিঙ্গারা বা যেই পরিমাণ সদস্য নতুন আসছে তাদের জন্য যে আবাসন এবং সকল কিছুর ব্যবস্থা করার জন্য অনুরোধ করছেন। এখন যার মানে আগমনে আমরা সবাই ধন্য হয়ে গেছি যে জাতিসংঘের মহাসচিবের মতো ব্যক্তি বাংলাদেশে আসছে, এখন মনে হয় রোহিঙ্গাদের একটা সুরাহা হবে। উল্টো তিনি চিঠি দিয়ে এখন বাংলাদেশকে রোহিঙ্গাদেরকে জায়গা করে দেওয়ার জন্য বলতেছে এবং বাংলাদেশকে একটা করিডোর দিতে বলতেছে। শুধু জাতিসংঘে না, জাতিসংঘের অধীনে এই যে যুক্তরাষ্ট্র এবং এর কিছু মিত্র রাষ্ট্র। কারণ কি, আমরা কিছু আওয়ামী লীগ সরকারের আমলে শুনেছি যে সৌদি আরব চাপ দিচ্ছে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য। এখন এই যে জাতিসংঘের মহাসচিব বা জাতিসংঘের মাধ্যমে যে এখানে করিডোর, বাংলাদেশে করিডোর চাচ্ছে, কেননা এই বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে মানবিক সহায়তা পাঠাইবে। এখন জাতিসংঘ মানবিক সহায়তা কোথায় পাঠাইবে? রোহিঙ্গাদেরকে বা ওই আরাকানে। এখন আরাকানে যদি এখানে মানবিক সহায়তা পাঠাইতে হয়, তাহলে কেন আমাদের দেশকে করিডোর হিসেবে ব্যবহার করতে হবে ভাই? আপনারা তো জাতিসংঘ তো সর্বময় ক্ষমতার অধিকারী, তাই আপনারা ওই দেশের সরকারের সাথে নেগোসিয়েশন করেন, ওই দেশের সরকারের সাথে নেগোসিয়েশন করে ওই দেশের পোর্ট ব্যবহার করে বা ওই দেশের বন্দর বিমানবন্দর ব্যবহার করে সেখানে আপনারা এই যে রোহিঙ্গাদের জন্য যত মানবিক সহায়তা বলেন বা যত প্রকার সহায়তা আপনাদের দিতে মনে করে সেটা সেখানে পাঠান। কিন্তু সেটা না করে আপনারা আমাদের দেশকে করিডোর হিসেবে চাইতেছেন। এখন আপনারা এই যে আমাদের দেশকে করিডোর হিসেবে চাইতেছেন, এই চাওয়া তো আপনাদের মতলব ভালো ঠেকতেছেন আমাদের কাছে। কেননা আপনারা এই যে করিডোর হিসেবে ব্যবহার করিয়া এই দেশের ভিতর দিয়া আপনারা অস্ত্র পাঠাইবেন না রোহিঙ্গাদের জন্য বা আরাকান আর্মির জন্য, সেটার গ্যারান্টি কে দিবে? আর এটা আপনারা করিডোর চাচ্ছেন কেন সেটাও আমরা ভালো করে বুঝি। আমরা বাঙালিরা অত বোকা না। তবে আমরা বাঙালিরা আমরা নিজেদের স্বার্থের ক্ষেত্রে বা নিজেদের স্বার্থ রক্ষার্থে, কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ভালো কিছু অর্জন করার জন্য, কেউ ওই যে আমেরিকার সাথে বন্ধুত্ব ধরে রাখার জন্য আমরা নিজেদের স্বার্থে দেশের ক্ষতি করি। কিন্তু এটা আমরা জানি যে দেশের ক্ষতি করতেছি, এটা আমরা জানি না, তারপরে এই কাজগুলো আমরা
করি, আমাদের যে কোনো সরকার, এক্স বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সবাই আর কি। এখন এই যে রোহিঙ্গাদেরকে মানে এখানে জাতিসংঘের মধ্যে আলাদা একটা করিডোর রোহিঙ্গাদের উদ্দেশ্যে দিলেন। এখন এখান দিয়ে যদি অস্ত্র পাঠায়, সেই অস্ত্র ব্যবহার করবে কই? মিয়ানমার। এই যে আপনার আরাকান আর্মি ব্যবহার করবে মিয়ানমারের যেই বর্তমান যে সরকার আছে বা সরকারি বাহিনী আছে তাদের বিরুদ্ধে। এখন ওই সরকারি বাহিনী কি তখন বসে বসে আঙ্গুল চুষবে? তখন তারা করবে কি, এই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য তারা করবে কি, বাংলাদেশের এই যে এইখান দিয়ে করিডোর হিসাবে ব্যবহার করতেছে যে অঞ্চলটুকু বা যতটুকু জায়গা বা যেখানে রোহিঙ্গারা থাকে, এই যে চট্টগ্রামের কক্সবাজারের আশেপাশে, সেখানে তখন বোমা বর্ষণ করবে। আর এখানে শুধু এই যে আরাকান আর্মিদের ঠেকানোর জন্য যেন শুধু এখানে ওই যে মিয়ানমারের জান্তা বাহিনী আসবে তা না, এখানে কিন্তু চায়নারাও আসার সম্ভাবনা আছে। কেননা মিয়ানমারের চীনের ব্যাপক আপনার স্বার্থ আছে। এখন চীন সেই স্বার্থ রক্ষার জন্য এখানে তার 2-4টা বিমান পাঠিয়ে দিতে পারে। এখন যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে চিন্তা করছেন আমাদের দেশ কি হবে? হয়তো এই বিষয়টা চিন্তা করে বা এই বিষয়টা ভাইবা বিএনপির মহাসচিব আপনার অত্যন্ত সজ্জন ভালো লোক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন জাতির এই ক্রান্তিকাল মানে লগ্নে, যেটা তিনি প্রশংসার দাবি রাখে। যেটা তিনি বলেছেন যে বাংলাদেশ আরেকটা গাজা ভূখণ্ড আমরা হইতে দিতে পারি না বা হইতে দেব না, এরকম একটা কথা বলেছে। এখন তারা তো রাজনৈতিক যে বক্তব্য, এই বক্তব্যটা তার থেকে আলাদা মনে হচ্ছে। কেননা বাংলাদেশ যে একটা গাজা ভূখণ্ডের মতো বা ফিলিস্তিনের মতো একটা পরিবেশ হচ্ছে বা তৈরি করার জন্য একটা মানে মহল এখানে কুচক্রান্ত করতেছে, সেটা বোঝা যায় বা অনুভব করা যায়। কেননা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছেন, যেটা যে কিছু মহল বা কিছু ব্যক্তিবর্গ এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন নেগোসিয়েশন করতেছে, বিভিন্ন চাপ প্রয়োগ করতেছে। এই কথা কিন্তু তখন বইলা গেছে। আবার আরেকটা কথা বইলা গেছে যে আমরা যদি এখানে সেন্ট মার্টিন করার মানে সেন্ট মার্টিনে যদি একটা ঘাঁটি করার, আমেরিকাকে ঘাঁটি করতে দেওয়ার আমরা ব্যবস্থা করে দেই, তাহলে আমরা আজীবন ক্ষমতায় থাকলেও থাকতে পারি। মানে কথাগুলো সারমর্ম এরকমই, হয়তো আমি একটু উল্টোপাল্টাভাবে হয়তো বলতে পারি। এখন এই যে কথাগুলো তখন আমরা মনে করছি যে, বা আমাদের দেশের যারা জনসংখ্যা মানে জনগণ আছেন তারা মনে করছেন যে আসলে এটা শেখ হাসিনার একটা মানে বাজে একটা মানে অন্য দেশের প্রতি দোষ চাপানোর একটা মানে লক্ষ্য মাত্র বা ওই রাজনৈতিক বক্তব্য হিসেবে সবাই মনে করে নিয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর তো আমরা কি দেখতেছি? আমরা তো দেখতেছি যে শেখ হাসিনা যে কথাগুলো বলছে ওই কথাগুলো তো আসলে রাইট ছিল, তিনি সঠিক ছিলেন। কিন্তু আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে যে গরিবের কথা বাসি হইলে ফলে। তাই এখন শেখ হাসিনা সরকার যাওয়ার পরে এখন আমরা দেখতেছি যে আসলে শেখ হাসিনা যে সমস্ত কথাগুলো ক্ষমতায় থাইকে বলছে, ওই সমস্ত কথাগুলো আসলে শেখ হাসিনা সত্য বলছে, কিন্তু আমরা ওই কথাগুলো শুনি নাই বা ওই কথাগুলোকে মিথ্যা মনে করছি। এখন এই যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলছেন, আমরা বাঙালি হিসাবে এজ এ সকলে নাগরিক হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে দাঁড়ানো উচিত। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এটা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য না শুনে এটা বিএনপির অফিসিয়ালি বক্তব্য হিসেবে আমরা ধরে নেওয়া উচিত বা তাদের সেভাবে বিবৃতি দেওয়া উচিত। কেননা এখানে তারা যাই না শুনে এবং বিভিন্ন কিছু উপলব্ধি করে তারপরে এই বক্তব্য কিন্তু দিয়েছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সাথে আসলে বাস্তবতার মিল আছে। এখন যদি সেটাই হয়, তাহলে এই যে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ আরেকটা ওই যে গাজা ভূখণ্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন যদি সেরকম হয়, তাহলে আমরা বাঙালিরা আমাদের জীবনের একটু মানে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এটা মাইনে নেব কিনা সেটা হয়তো সময় বলে দিবে। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।